গণমানুষের আন্দোলনের রূপ নেয় ছাত্রদের কোটা আন্দোলন। স্বৈরাচারের বুলেট থেকে সন্তানদের রক্ষায় সড়কে নামেন অভিভাবকরা। দ্রোহ যাত্রায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। আমাদের ফেসগুলো যদি শহীদ মিনার শুরুতে যায়, একটা ক্র্যাকডাউন চালানো হবে। বাট এই যে মানুষগুলো রয়েছে এখানের ভিতরে তো সমাজের সিভিল সোসাইটির অনেক মানুষগুলো রয়েছে, টিচাররা আসছে, সাংস্কৃতিক কর্মীরা রয়েছে, এদের উপর গুলি চালানোটা খুব কঠিন। ক্ষমতা ও অর্থের লোভ সামলাতে হিমশিম খাচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা। মত বিশ্লেষকদের ফিকে হচ্ছে জাতীয় বীরের তকমা। অভিভাবকহীনতাকে দুষছেন ছাত্র নেতারা। এই ছেলে মেয়েগুলা তাদের যে পুরনো রাজনৈতিক পরিচয়, সেই রাজনৈতিক পরিচয়ে ফিরে যায় এবং তাদেরকে ব্যবহার করে ট্র্যাডিশনাল যে রাজনৈতিক দলগুলো তাদেরকে সামনে রেখে বিভিন্ন লুটপাটের ঘটনাগুলো ঘটিয়েছে। মার্কিন শুল্ক নীতির কারণে চীন ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রেতা প্রতিষ্ঠান। চট্টগ্রামের কারখানাগুলোতে বাড়ছে ক্রয়াদেশ। সম্ভাবনা দেখছেন রফতানিকারকরা। ট্রাম্পের ট্যারিফ যখন প্রথম ঘোষণা করলো তখন থেকে কিন্তু প্রচুর চাইনিজ বায়ার আমাদের কাছে আসছে যে তারা অর্ডার করতে চায়। ইন্ডিয়া এবং আপনার চায়নার যে অর্ডারগুলো আসবে এগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন পড়বে। 5 মাসের বেশি সময় পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর কুয়েট ক্যাম্পাস। সেশন জটের শঙ্কায় ছাত্রছাত্রীরা, সংকট সমাধানের আশ্বাস নতুন ভিসির। ভোলার মনপুরা এক সপ্তাহে 10টি মাছ ধরার ট্রলারে হামলা, লুটপাট ঘটেছে। অপহরণের মতো ঘটনাও। রাতে মাছ শিকারে নামতে ভয় পাচ্ছেন জেলেরা। জাল টানা অবস্থা আমার নৌকাত মাছ ছিল 3 কিলোস্টার, মাছগুলো লেগে গেছে। মাছ ধরে তারপরে টাকা চাইছে অনেক, রাতে ভয় দেরিয়া তারপর টাকা অল্প 30,000 টাকা দিছি। কোমর পানি মারিয়ে প্রতিদিন স্কুলে যাচ্ছে গোপালগঞ্জ পৌর শহরের কোমলমতিরা। মাত্র 300 মিটার সড়কের অভাবে এই দুর্ভোগ নিত্যদিনের। ব্যাহত পাঠদান। রাশিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক আচরণের অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। হুমকির জবাবে উপযুক্ত স্থানে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ। আগস্ট 2024। ততদিনে ধৈর্য হারিয়েছে গোটা জাতি। আন্দোলন এখন আর শুধু শিক্ষার্থীদের নয়, শেখ হাসিনার গড়া রাষ্ট্রীয় বাহিনী থেকে সন্তান তুল্যদের রক্ষায় মাঠে নেমেছেন অভিভাবক, শিক্ষক, শিল্পী সমাজসহ দেশের সব শ্রেণীর মানুষ। গোটা দেশে তখন যুদ্ধ পরিস্থিতি, যেখানে দেশের আগামী ভবিষ্যতের দিকে বন্দুক তাক করে আছে জাতির নিরাপত্তায় থাকা রাষ্ট্রীয় বাহিনী। সহকর্মী সুমাইয়া ঐশীর রিপোর্টে জানব কোটা আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয়ার সেই সন্ধিক্ষণের কাহিনী। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করি। একদিন আগেই ডিবি হেফাজত থেকে মুক্তি দেয়া হয় 6 সমন্বয়ককে। মুক্তি পেয়েই স্পষ্ট বার্তা, আন্দোলন চলবে। জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি পড়ানোর বিষয়টিও এদিন নিশ্চিত করেন এই সমন্বয়করা। তবে দীর্ঘক্ষণ ডিবি হেফাজতে থাকা এই সমন্বয়কদের এখন কতটা বিশ্বাস করা যায় তা নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন কোনো সমন্বয়ক। নাহিদ ভাই, আসিফ ভাইরা যখন আসলে মুক্তিটা পায় আর কি, ওই সময়ের ভিতরে তাদের একটা কথা বলা হচ্ছিল, বাজারের ভিতরে একটা, দে আর সোল্ড। অনেকে বলছিল যদি তোমার বড় ভাই ব্রাদার সোল্ড না হয় তাদেরকে কি ইনজেক্ট করা হয়েছে, তাদের মাথায় কি চিপ ঢুকিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো ব্যাপার আছে, তোমরা তো জানো না। এবং ভাইরা এসে একটা কথা বলছিল, আন্দোলন যেহেতু নেতৃত্ব তোমরা দিছো, তোমরা দাও, আমরা আমাদের ব্যাপারগুলোকে আসলে ক্লিয়ার করি। এবার দ্বিগুণ সাহসে মাঠে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের মূল স্রোতে ততদিনে গতি এনেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা। সকল বন্দীকে মুক্তি আর হত্যার বিচার চেয়ে সকালে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে শুরু হয় গণমিছিল। বৃষ্টিতে ভিজেই তাদের সঙ্গে গলা মেলান অভিভাবক, শিক্ষকরা। তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও। প্রগতি সরণিতে ধ্বনিত হয় ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগুন ঝরা স্লোগান। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারেও প্রতিবাদ সমাবেশ করেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রী আর শিক্ষকরা। অন্যদিকে বায়তুল মোকাররম থেকেও বের হয় গণমিছিল। সবার দাবি হত্যার বিচার আর 9 দফার বাস্তবায়ন। এদিকে উত্তরা 11 নম্বর সেক্টর তখন রণক্ষেত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা আন্দোলনকারীদের ওপর চলে ছাত্রলীগ আর পুলিশের দ্বিমুখী হামলা। পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলের মাঝে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া।
ততদিনে ধৈর্য হারিয়েছেন শিল্পীরাও। 2 আগস্টও বেলা 11টা থেকে ধানমন্ডির 7 মসজিদ রোডে প্রতিবাদ সমাবেশ করেন শিল্পী সমাজ। গান, কবিতা আর পথনাটকের মাধ্যমে ছাত্র হত্যার প্রতিবাদ জানান তারা। অন্যদিকে বেলা 3টায় জাতীয় প্রেস ক্লাব থেকে দ্রোহ যাত্রার ডাক দেন শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের আরেকটি অংশ। শহীদ মিনারে গিয়ে শেষ হয় সেই দ্রোহ যাত্রা, যেখানে অংশ নেন অজস্র সাধারণ মানুষ। মিছিলটির যাত্রাপথে হাততালি দিয়েও সমর্থন জানান পথচারীরা। যতগুলো গ্রুপের সাথে আমরা কানেক্টেড ছিলাম, আমরা বলেছিলাম যাদের পক্ষে সম্ভব আর কি, যারা ইচ্ছা আছে, ইভেন উত্তরার গ্রুপকেও আমরা এই নির্দেশনায় দিয়েছিলাম গিয়ে ওইখানে যোগ হতে। আমরা একটা জিনিস জানতাম যে আমাদের ফেসগুলো যদি শহীদ মিনার শুরুতে যায় একটা ক্র্যাকডাউন চালানো হবে, বাট এই যে মানুষগুলো রয়েছে এখানের ভিতরে তো সমাজের সিভিল সোসাইটির অনেক মানুষগুলো রয়েছে, টিচাররা আসছে, সাংস্কৃতিক কর্মীরা রয়েছে, এদের উপর গুলি চালানোটা খুব কঠিন। সারা দেশেও এদিন ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন সাধারণ শিক্ষার্থীরা। ফেনী, খুলনা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের প্রতিটি প্রান্তে একরকম যুদ্ধ পরিস্থিতি, যার একপাশে ভারী অস্ত্রে সুসজ্জিত ও প্রশিক্ষিত রাষ্ট্রীয় বাহিনী, আর অন্যদিকে নিরস্ত্র সাধারণ ছাত্ররা দাঁড়িয়ে এক বুক সাহস নিয়ে। তাদের বুকেই চলছে গুলি, তবে দমানো যাচ্ছে না কোনো মতে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলন থেকে এক দফা পুরোটা সময় উত্তাল ছিল কুমিল্লা। রাজপথে একদিকে যেমন ছিল ছাত্র জনতা, তেমনি তাদের দমাতে অস্ত্র হাতে বেশ মারমুখী ভূমিকায় ছিল পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শত নির্যাতন, নিপীড়ন, গুলির মুখে অটল ছিল আন্দোলনরতরা। তবে অভ্যুত্থানের 1 বছর পর সেসব জুলাই যোদ্ধারাই বলছেন, যে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গুলির সামনে বুক পেতেছিলেন তা এখনো পূরণ হয়নি। 11 জুলাই 2024 কোটা আন্দোলনের ঢেউ ততদিনে আলোড়ন তুলেছে গোটা দেশে। কুমিল্লায় সেদিন কোটবাড়ি আনসার ক্যাম্পের সামনে পুলিশি হামলার শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবুও চালিয়ে যায় আন্দোলন। 18 জুলাই ছাত্রছাত্রীদের দমাতে গুলি বর্ষণ করে পুলিশ। আন্দোলনকারীরাও ইট পাটকেল ছুড়ে রুখে দাঁড়ান। টানা 6 ঘন্টা সংঘর্ষের সেদিনের দৃশ্য এখনও ছাত্রদের স্মৃতিতে অমলিন। সেদিন এমন এক বিভৎস ঘটনা হয়েছিল, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে পর্যন্ত আমরা আহতদের নিয়ে সামলাইতে পারতেছিলাম না, যার কারণে বিশ্ববিদ্যালয় বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়েছিল। এবং আপনারা জানবেন হয়তো, শহরে যখন আমাদের সে বাস পৌঁছায়, শহরে অবস্থানরত ছাত্রলীগ আমাদের সে বাসও ভেঙে দেয়, অ্যাম্বুলেন্সও ভেঙে দেয়। 3 আগস্ট নগরীর পুলিশ লাইন্স এলাকায় আবারও আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্যাতন করা হয় নারী শিক্ষার্থীদের। সংবাদ সংগ্রহে গেলে লাঞ্ছিত করা হয় যমুনা টিভির রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টকে। পরদিন সদরের আলেকারচর আবারও অস্ত্রসহ সর্বশক্তি নিয়ে ছাত্র জনতার উপর চড়াও হয় আওয়ামী লীগ। 2 দিনে 3 উপজেলায় শহীদ হন 3 জন। আমাদের মিছিলটা ছিল প্রায় 700-800 স্টুডেন্টের মতো। যখন পুরোপুরি সবাই ওদিকে চলে গেছে, মিছিলটা প্রায় শেষের দিকে, তখন যাই ওরা আমাদেরকে পিছন থেকে হামলা করে। ছেলেদেরকে যেভাবে মারতে পারে মেয়েদেরকে কিন্তু মারতে পারে না, কিন্তু এই আন্দোলনে আমরা দেখছি জুলাইয়ে ওরা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে না, মেয়েদেরকে প্রচন্ড অত্যাচার করছে। অভ্যুত্থানের 1 বছর পেরিয়েছে। জুলাই যোদ্ধারা বলছেন, নতুন দেশ গঠনের যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছিলেন তা আলোর মুখ দেখেনি। আমরা জাতিগতভাবে একটু লোভিত, তো লোভকে সামলাইতে পারেন। এটা আমি বলেন, আপনি বলেন, সবাই। হয়তো কেউ বিক্রি হয় 10 টাকার কাছে, কেউ বিক্রি হয় 10 লাখ টাকার কাছে, ওইরকম আর কি। তো এটার কারণেই অনেকে দেখা গেছে ফ্রন্ট থেকে পিছনের দিকে চলে গেছে। আন্দোলনটার সফলতার পরে এখান থেকে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের একটা বিষয় চলে আসলো। যখন দেখা গেলো যে রাজনৈতিকভাবে কারোর সাথে কারো মত মিলতেছে না, তখন আমার সাথে মনে করেন আরেকজনের মত মিলতেছে না, আমাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। যারা সত্যিকার অর্থে আন্দোলনটা মন থেকে দেশের জন্য করছে, তো ওরা টোটাল কোনো রাজনৈতিক, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলে ছিল না। তো স্বাভাবিকই 5 তারিখের পরে সবাই ক্রেডিট নিয়ে সবাই ব্যস্ত। এখন ওরা তো কারো ভাগের মধ্যে পড়ে নাই, না পড়াতে যারা যাদের দলের তারা তাদেরকে প্রমোট করাচ্ছিল। এখন ওরা তো কোনো দলের মধ্যে পড়ে না, ওদেরকে কেউ প্রমোট করতেছিল না। ছাত্র জনতার রক্তে অর্জিত 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে, এমনটাই প্রত্যাশা জুলাই যোদ্ধাসহ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। বছর ঘুরতে না ঘুরতেই ভালোবাসার বিপরীত পিঠও দেখে ফেলেছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের অনেকেই।
জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেন তাদের এই অধঃপতন? বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা আর অর্থের লোভ সামলাতে হিমশিম খাচ্ছে কেউ কেউ। এছাড়া এনসিপি গঠনের পর রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিদ্বন্দ্বী বিবেচিত হওয়ায় জাতীয় বীরের তকমা ফিকে হয়েছে জুলাই যোদ্ধাদের। তবে জুলাই হিরোদের দাবি, সরকারের অভিভাবক সুলভ আচরণে শূন্যতা ও রাজনৈতিক দলগুলোর একরোখা ভাব বিতর্কিত করছে তাদের। সহকর্মী আল আমিন হক অহনের রিপোর্ট। যাদের হাত ধরে এলো নতুন বাংলাদেশ, সেই সব শিক্ষার্থীদের কেউ কেউ চাঁদাবাজি সহ নানান অভিযোগে অভিযুক্ত। যাদের আস্থায় ভর করে এতদূর এগোলো বাংলাদেশ, অভ্যুত্থানের মাত্র 1 বছরের মধ্যেই কেন সেই আস্থায় ছেদ? শুধু ওই ওদেরকেই ব্লেম করছি না, ওদের বয়সও এখানে একটা ফ্যাক্টর। আবার আমি বলছি না এই বয়সে অনেকেই নির্লোভ ব্যক্তিত্ব আছেন। তাই আমার মনে হয় সেই পরীক্ষায় ওরা অকৃতকার্য হয়েছে, এবং ওরাই হয়নি, ওরা কিন্তু এই কমিউনিটিটাকেও কলুষিত করেছে। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ক্ষমতা ও অর্থ পাওয়ার আগে মানুষকে জ্ঞানী হতে হয়। সুদূর প্রসারী পরিকল্পনা না করেই রাজনীতির চোরাবালিতে হারিয়ে যাচ্ছেন তারা। রাজনীতির ফিল্ডে যখন নেমে যায় তখন তো একটা কম্পিটিশন চলেই আসে, লেভেল প্লেইং ফিল্ডের মতো করে তারা খেলবে। সুতরাং রাজনীতিতে চলে আসছে, এখন টেরি পাচ্ছে, বুঝতে পারতেছে এরা সরকারেরও কৃপা পাচ্ছে, তখন তাদের প্রতি সন্দেহ তৈরি হবে। সুতরাং তারা একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলছে, তার কারণে যে জাতীয় হিরো সেই তকমাটা তার থাকবে না, তখন স্বাভাবিক। সুতরাং তাদেরকে সমীহ করে কথা বলবে এমনও সুযোগ আর থাকে না, কারণ তখন অন্যরা তো ক্ষমতায় আসতে চায়। অস্বীকার করছেন না জুলাই যোদ্ধারাও, বলছেন তাদের উপর সাধারণ মানুষের আস্থার সবটুকু রাখা যায়নি। যারা চাঁদাবাজি করছে তাদের রয়েছে ভিন্ন উদ্দেশ্য। আত্মপক্ষ সমালোচনার পাশাপাশি রয়েছে অভিযোগও। এখানে যেমন অভিযোগ আছে তেমন অনেক প্রোপাগান্ডাও আছে। 1 বছরের মাথায় আরও অনেক কিছু করা সম্ভব হতো, আমরা বা আমাদের জায়গা থেকে হয়তো সম্ভব ছিল। এখানে নানা ধরনের লিমিটেশনস আছে, যার জন্য আসলে সব কিছু করা সম্ভব হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যে ধরনের অভিভাবক সুলভ আরও আচরণ করার প্রয়োজন ছিল, সেটা আসলে আমরা অনেকাংশে অনেক জায়গায় মিসিং দেখেছি। আমরা দেখেছি যে শিক্ষা সংস্কার কমিশন এখানে গঠন করা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ মনে করেন, যারা বিপ্লব করেছে তাদের সংগঠিত করা যায়নি। এই ব্যর্থতা রাষ্ট্রের। স্বীকার করলেন, কেউ কেউ জড়িয়েছেন দুর্নীতি চাঁদাবাজির সাথেও। যখন ফতিমার দায়িত্বে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটা যখন ব্যর্থ হয়, তখন আসলে এই ছেলেমেয়েগুলা তাদের যে পুরনো রাজনৈতিক পরিচয়, সেই রাজনৈতিক পরিচয় ফিরে যায় এবং তাদেরকে ব্যবহার করে ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলো তাদেরকে সামনে রেখে বিভিন্ন লুটপাটের ঘটনাগুলো ঘটিয়েছে। জুলাইয়ের অনেক গাদ্দারকে হিরো বানানো হয়েছে বিকজ অফ তারা অনেক ধান্দাবাজি করেছে। এর ফলে যে ঘটনাটা ঘটেছে, এই ছেলেমেয়েগুলো ইনসিকিউর হয়ে গেছে। এই ইনসিকিউরিটি থেকে 90% আমি বলবো জুলাই বিপ্লবের 90% যারা রয়েছে তারা আসলে সরে গিয়েছে, তারা আসলে বাসায় চলে গিয়েছে। 9% প্রচণ্ড পরিমাণ ডিপ্রেসড হয়ে বসে আছে, 1% কারাপশন করেছে বা কারাপশনের চিন্তা করছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরে আর যেন মানুষ হত্যা করতে না পারে এমন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উত্তরায় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে। অন্যদিকে যাত্রাবাড়িতে শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে মির্জা আব্বাস বলেছেন, নতুন করে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবে না। জুলাই শহীদদের স্মরণে মাস জুড়েই ছিল বিএনপির নানা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় আগস্টের প্রথম দিনে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বিএনপি। রৌদ্র প্রাঙ্গণ, ঢাকার 2 প্রান্ত, উত্তরা ও যাত্রাবাড়িতে আয়োজন করা হয় সমাবেশের। শুরুতে শহীদ স্বজনদের বক্তব্যে উঠে আসে সন্তানদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান। 11 নম্বর সেক্টর মসজিদে যাই, সেখানে আমার বাবুকে গোসল করায় না, তারা বলে উপর থেকে নিষেধ আছে। আমরা কোন দেশে বাস করতাম? এরকম যেন আর না হয়, কোনো মাকে আর কাঁপতে না হয়, কোনো শহীদকে গোসল করানো হবে না, উপর থেকে না বলা হয়। সংস্কার যতটুকু সম্ভব আপনারা এদেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনারা সেই সংস্কার আদায় করে নেবেন। আমি বলতে চাই, আর যেন কোনো ফিজিক্স সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার জন্য আর রক্ত দিতে না হয়, কোনো মায়ের বুক যেন খালি না হয়।
উত্তরার সমাবেশে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে। শেখ হাসিনা দেশে ফিরে আবারও গণহত্যা যাতে চালাতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টরা, হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে, তারা আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। আলোচনার মাধ্যমে বাংলাদেশের উপর আরোপিত ৩৫% মার্কিন ট্যারিফ কমিয়ে আনায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই গভর্নমেন্টকে, সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এদিকে যাত্রাবাড়িতে সমাবেশে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। বিএনপির বিরুদ্ধে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবে না। তো আর দেরি করেন না, আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠুভাবে না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে। এ সময় রাজনৈতিক দলগুলোকে বিদ্বেষ পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফেরার আহ্বান জানান মির্জা আব্বাস। ইভিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা, এই যে লোক গিলে নাই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গিলবে না। প্রতিযোগী অনেক দেশের তুলনায় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক তুলনামূলক কম হওয়ায় রপ্তানিতে নতুন সম্ভাবনা দেখছেন চট্টগ্রামের রপ্তানিকারকরা। ইতিমধ্যে চীন ও ভারতের অনেক ক্রয়াদেশ পেয়েছে এখানকার কারখানাগুলো। তবে খরচবিহীন এসব ক্রয়াদেশে সরকারি নীতিমালা সহজীকরণ ও পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, তৈরি হবে কর্মসংস্থান, এমনটি বলছে ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে দুই প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও বাংলাদেশের শুল্ক সমান। বাংলাদেশের চেয়ে এ হার চীনে 20 ও ভারতের 5% বেশি। ফলে আপাতত বিশ্ব রপ্তানিতে ভালো অবস্থানে বাংলাদেশ। ভিয়েতনাম, চীন ও ভারতের অনেক ক্রেতা প্রতিষ্ঠান ইতোমধ্যে চট্টগ্রামে ক্রয়াদেশ দেয়া শুরু করেছে। এতে নতুন সম্ভাবনা দেখছেন রপ্তানিকারকরা। ট্রাম্পের টেরিফ যখন প্রথম ঘোষণা করলো তখন থেকে কিন্তু প্রচুর চাইনিজ বায়ার আমাদের কাছে আসছে যে তারা অর্ডার করতে চায়। আমি নিজেও আমার ফ্যাক্টরিতে কিছু চাইনিজ অর্ডার করছি, কিন্তু এখানে চাইনিজদের যে আমরা যে প্রক্রিয়া কাজটা করি সেটা হলো যে এফওসি, তারা ফ্রি অফ কস্ট আমাদেরকে ফ্যাব্রিকটা পাঠায়, এক্সোসিসটা পাঠায়, আমরা সিলিয়ে তাদেরকে এক্সপোর্ট করি। এফওসিটাকে যদি সম্পূর্ণরূপে যদি ওরা আমাদেরকে ফ্রি করে দেয় এনবিআর থেকে বন্ডে, তাহলে কিন্তু আমাদের ব্যবসাটা খুবই ভালো হবে এবং আশা করি আমরা যে $100 বিলিয়ন এক্সপোর্টের টার্গেট নিচ্ছি সেটা খুবই সহজভাবে আমরা এগোতে পারবো। এই সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত ক্রয়াদেশের পাশাপাশি নতুন নতুন ক্রয়াদেশ পাওয়া গেলে বাড়বে বৈদেশিক মুদ্রা অর্জন, নতুন শ্রমিক নিয়োগ হলে বাড়বে কর্মসংস্থান। নতুন কিছু কাজ আনতে পারি, আমাদের দেশের এক্সপোর্ট ভলিউমটা বাড়বে, আমরা অর্থনীতিতে আমরা আরও ডলার ইনকাম আমাদের বেড়ে যাবে এবং ওনারা কিছু হাই ক্যাটাগরি কাজ করে যেগুলোর এফওবি ভ্যালু অনেক বেশি। ইন্ডিয়া এবং আপনার চায়নার যে অর্ডারগুলো আসবে এগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে সরকার আরেকটা চ্যালেঞ্জ হবে শ্রমিক সৃষ্টি করার। খরচবিহীন এসব ক্রয়াদেশে রয়েছে সরকারি নীতিমালার নানা প্রতিবন্ধকতা। ভোগান্তি কমিয়ে এনে এসব ক্ষেত্রে সহজীকরণ হলে লাভবান হবে পোশাক খাত ও দেশের অর্থনীতি, বলছেন ব্যবসায়ীরা। অর্ডারগুলো নিলে ওগুলোকে আবার আমরা যখন ম্যানুফ্যাকচার করে এক্সপোর্ট করি ওগুলোর যে তদারকি যে ব্যবস্থাটা করা হয়েছে এটা কিন্তু অনেক জটিল। এটাকে তদারকি ওইভাবে না করে আমরা এক্সপোর্টে তদারকি করতে পারি যেভাবে আগের মতো। নতুন নতুন টেকনোলজি ইনভেস্টমেন্টে কিছু সহযোগিতা সরকার থেকে দরকার, কম ইন্টারেস্ট রেট বলেন বা লং ফাইন্যান্সিং বলেন, তাহলে আমরা এইসব ইনভেস্টমেন্ট যদি করতে পারি টেকনোলজিতে, আমরা অনেক নতুন টাইপের প্রোডাক্টে কাজ করার একটা সুযোগ পাবো।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মোট গার্মেন্টস পণ্যের প্রায় অর্ধেক যায় চট্টগ্রাম থেকে। এখানকার অন্তত 250 কারখানা সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। শিক্ষার্থী শিক্ষকদের পদচারণায় চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। 5 মাসেরও বেশি সময় পর আবারও মুখর ক্যাম্পাস। শিক্ষা প্রশাসনিক কার্যক্রমে বিরত থাকার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষক সমিতিও। নবনিযুক্ত উপাচার্য বলছেন, ধীরে ধীরে বাকি সংকটগুলো সমাধান করা হবে, তবে সেশন জটে পড়ার শঙ্কা ভাবিয়ে তুলছে শিক্ষার্থীদের। 5 মাসেরও বেশি সময় পর আবারও শিক্ষার্থী শিক্ষকদের পদচারণায় মুখর ক্যাম্পাস। প্রতীক্ষার অবসান শেষে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা, তবে দুশ্চিন্তা আছে সেশন জট নিয়ে। পাশাপাশি 37 শিক্ষার্থীর কারণ দর্শানোর নোটিশের বিষয়টিও ভাবিয়ে তুলছে তাদের। এখন এক্সাম শেষ হবে, দেন এই সেমিস্টার পরে যে সেমিস্টার শুরু হওয়ার কথা, যেটা জানুয়ারিতে, ওটা এখনো শুরু হয়নি আমাদের। মানে আমরা খুব বেশি পিছিয়ে আছি। বিসিএস যে টাইম ছিল ওটা চলে গেছে, তারপর আরও অনেকগুলো সার্কুলার ছিল যেগুলো আমরা লস করে ফেলেছি। ছাত্রদের দ্বারা যে ভুলগুলো হয়ে গেছে স্যারদের কাছে, সে ভুলগুলো যাতে স্যাররা আমাদের মাফ করে দিয়ে কাছে টেনে নেয়। দীর্ঘদিন ক্লাস না হওয়ায় কোনো বিভাগের পরীক্ষা আটকে আছে। শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার বিষয়ে চিন্তিত শিক্ষকরাও। পরীক্ষা তো যারা ছিল সেগুলো তো পিছিয়ে গেছে, তো সেই হিসাবে আমাদের এই লসটা কভার করার জন্য আমরা এখন প্ল্যান করতে পারি। সহিংসতায় জড়িত ও শিক্ষকদের লাঞ্ছিতকারীদের শাস্তির দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষক সমিতি। তবে বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসেছেন তারাও। যেহেতু বর্তমান ভাইস চ্যান্সেলর কাজ করেছেন, ইনি বলেছেন সব চাপের ঊর্ধ্বে থেকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেলানোর চেষ্টা করবেন এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবেন। সো আমরা শিক্ষকরা ওনার কথায় আশ্বস্ত হয়েছেন বলেই এই দাবিটা এইভাবে তলার আর প্রসঙ্গ থাকছে না, 3 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। যোগদানের 5 দিনের মাথাতেই ক্লাস শুরুর সিদ্ধান্ত নেন নবনিযুক্ত উপাচার্য। আশ্বাস দেন পর্যায়ক্রমে সব সংকটই সমাধান করা হবে। শিক্ষকরা ছাত্ররা তাদের তাদের আন্দোলন থেকে সরে আসছে, তাদের দাবিটা আপাতত এক জায়গায় সরে আসছে যে ক্লাস এবং তদন্ত একই সাথে চলবে। ক্লাস শুরু করেছি, বিচারিক যেটা আছে প্রসিডিওর এগুলো সমান তালে চলবে। গেল 18 ফেব্রুয়ারি বহিরাগতদের সাথে সংঘর্ষ হয় কুয়েট শিক্ষার্থীদের। এই ঘটনায় ভিসি অপসারণের পর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ডক্টর হজরত আলীকে। বিভিন্ন পক্ষের আপত্তির মুখে 18 দিনের মাথায় তিনি পদত্যাগ করেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ডাকাত আতঙ্কে ভোলার মনপুরার জেলেরা। গত 1 সপ্তাহে অন্তত 10টি ট্রলারের হামলা, লুটপাট ও অপহরণের ঘটনা ঘটেছে। আবার টাকা নিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে টোকেন। এতে অনেক রাতে মাছ শিকারে নামতে ভয় পাচ্ছেন। আর কমে গেছে ইলিশের যোগান। নিরাপত্তা বাড়ানোর দাবি করেছে জেলেরা। বৈরী আবহাওয়ায় উত্তাল নদী ও সাগরের মোহনা, এর মাঝেই প্রতিনিয়ত জীবনযুদ্ধ, টিকে থাকার লড়াই মনপুরার জেলেদের। ডাকাতের উৎপাত বাড়িয়েছে আরও আতঙ্ক। জেলেরা জানালেন, ইলিশের এখন ভরা মৌসুম, কিছুদিন ধরে ধরাও পড়ছে বেশি। তার সাথে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য। গত 1 সপ্তাহে অন্তত 10টি ট্রলারে ডাকাতি ও কয়েকজন জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। পরে মোটা টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন তারা। অর্থ দেখাইছে, বগিদাও দেখাইছে, আর একটা ছোট অর্থ ছিল ওটা দেখাইছে। দেখার পর আমরা হেনগাত উঠছি, একজন আমি শুধু। ওটার পর আমরা গুদামের ভিতরে নামাইছে, আমরা কিছু দেখিনি রাতের বেলা। জালটানো অবস্থা আমার নৌকাত মাছ ছিল 3 কিলোস্টার। মাছগুলো লেগে গেছে আমার নৌকাত, খালি মেশিনটা আর নৌকাটা থুয়া আর সব কিছু উঠে ওরা নিয়ে গেছে। মারধর করে তারপরে টাকা চাইছে অনেক, কমাইতে হাতে পর দেরিয়া, তারপর টাকা অল্প 30,000 টাকা দিছি। জেলেদের দাবি, মাছ শিকারে গেলেই টাকা নিয়ে টোকেন ধরিয়ে দিচ্ছে ডাকাতরা। অন্যথায় চালানো হয় হামলা, লুট করা হয় মাছ, জালসহ ট্রলার। অপহরণ তো আছেই। আমরা নদীতে ডাকাইতে বয়ে যাইতে পারছি না, আতঙ্কিত আছি। আঙ্গুরে ধরে নিয়ে যা মারধর করে। কয়েক লাখ টাকা দিতে হইব, তারপরে সারুম। এই জন্য আমাকে বাকি যুগি থাকে না, নৌকা গাড়ে থাকে। টোকন থাকে, ধরেন একজনে করে এভাবে, এখান থেকে নাম্বারে ফাটাই দিয়ে করে। টোকন থাকলে আর ধরে না, না থাকলে ধরে। নৌপুলিশ, কোস্টগার্ড অগরে দিলে আমরা নদীতে ভালো করে ব্যবসা বাণিজ্য করতে পারবো।
ডাকাত আতঙ্কে রাতে মাছ শিকার বন্ধ রেখেছেন অনেকে। দিনেও নদী সাগরে নামতে ভয় পাচ্ছেন জেলেরা। এতে কমেছে ইলিশের যোগান। লোকসানের মুখে আড়তদাররা। গত 2 মাস পর্যন্ত নদীতে কোনো মাছ হয়নি, এখন একটু সিজন আসছে, মাছ দেখা দিচ্ছে, এখন ডাকাতের উৎপাত বেড়ে গেছে। ওদের ডাকাতের স্টাইলটা হচ্ছে ওরা এখন নৌকায় নেয় না, ওরা প্রত্যেক নৌকা থেকে একজন করে মাঝি নিয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, ডাকাতির ঘটনায় অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডাকাতির কোনো ঘটনা সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি, কেউ কোনো অভিযোগ করেনি যে কোনো জেলেদের ট্রলার ডাকাতি হয়ে গেছে। হাতিয়াসহ ভোলার বিভিন্ন স্থান হতে 45টি আগ্নেয়াস্ত্র, 53 রাউন্ড তাজা কার্তুজ, 190টি দেশীয় অস্ত্র, 56টি হাত বোমা সহ 88 জন ডাকাতকে আটক করা হয়েছে। মৎস্য বিভাগের তথ্যমতে ভোলার মনপুরায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 50,000। এর বাইরেও অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। পানি পেরিয়ে স্কুলে যাচ্ছে গোপালগঞ্জ পৌর শহরের একটি সরকারি প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। সড়ক না থাকায় কোমর পানি মারিয়ে যেতে হয় স্কুলে এবং বিকল্প রাস্তায় দূরত্ব বেশি হওয়ায় এভাবেই পড়াশোনা চলছে। পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমাধান পাননি স্থানীয়রা। পিঠে ব্যাগ, গায়ে স্কুল ড্রেস, কারো সাথে আছে অভিভাবকও। গন্তব্য শিক্ষা প্রতিষ্ঠান, তবে যাত্রাপথ চ্যালেঞ্জিং। মাত্র 300 মিটার অংশে নেই সড়ক। বর্ষার সময় সেখানে জমে পানি, জলাবদ্ধতা থাকে অন্তত 4 মাস। তাই হাঁটু সমান কাদা পানি মারিয়ে যেতে হয় স্কুলে। ভিজতেও হয় কখনো কখনো। যাদের বয়স কম তারা বাবা মার পিঠে চড়ে পাড়ি দেন পানিপথ। কোনো সময় কাটা ঢুকে যায় পায়ে, আবার কেদার জন্য পড়ে যেতে হয়। আর পুলিশ লাইনে আসতে গেলে গাড়ি ঘোড়ার ভয় থাকে। রাস্তা দিয়ে আসতে গেলে অর্ধেক প্যান্ট ভিজে যায়, অর্ধেক প্যান্ট শুকিয়ে থাকে, পরে ওই প্যান্ট পরে এই স্কুলে যেতে হয়। আসতে অনেক যে গর্ত হয়ে যায়, যে ওখান থেকে অনেক মানুষ আগে এগিয়ে যায় না, ওই গর্তের ভিতর পা পড়ে আমাদের পা মাঝে মধ্যে ব্যথাও পাই। ওই জায়গায় ডোবা ছিল, ওই জায়গায় পড়ে গেছি, ভিজে গেছি, আমার ব্যাগ ভিজে গেছে, আমি আজকে স্কুলে যাব না। এমনই চিত্র গোপালগঞ্জ পৌরসভার পরামানিক বাড়ি থেকে পোদ্দার বাড়ি পর্যন্ত। তার পাশেই কারারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুকনো রাস্তায় গেলে ঘুরতে হয় 2 কিলোমিটার পথ। তাই বাধ্য হয়ে এভাবেই প্রতিদিন স্কুলে যাওয়া আসা। 300 মিটার জল পাড়াইয়ে আমাদের বাচ্চাদের একবার দিয়ে আসতে একবার নিয়ে আসতে হয়। এই জল পাড়াইয়ে আমি লইয়ে যাই, জলে পাচার খায় না কি করে, এপাশ দিয়ে রাস্তা ঘুরিয়ে গেলে সেই অ্যাক্সিডেন্টের ভয় থাকে, অনেক সময় মায়েরা পাঠায় না। 19 সালে আমরা গ্রামের সবার আন্তরিক সহযোগিতায় আমরা এই 300 মিটার রাস্তা একটু মাটির রাস্তা দিয়েছিলাম। আমার ছেলেরা রাত 8টার সময় পড়তে যায়, মাজা জল জাফাই তারা যায়, আসে 10টার সময়। ওই অপেক্ষা করে থাকতে হয় যে কোন সময় তারা জল জাফাই আসে, বই খেতে ভিজে যায় নাকি রে। শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরাও। বিঘ্নিত হচ্ছে পাঠদান। তাই দাবি দ্রুত সড়ক নির্মাণের। স্কুলে ওই হাজিরাটা একটু কম হয় অন্য সময়ের থেকে তুলনায়। আর এলাকার লোকজন, আমার কমিটির লোকজন দিয়ে ওই দরখাস্ত করছে যে এইটা সমাধানের জন্য। বছরের পর বছর ধরে এমন অবস্থা থাকলেও এখন ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পরিষদ ওনাদের সাথে আলাপ করে যাতে 300 মিটার ওইটা ওই ছবিটা দিয়ে দেবেন স্টেশন, তারপর যদি পরিষদে তুলতে বললাম। প্রতিদিন পানিপথ পেরিয়ে অন্তত 76 শিক্ষার্থী স্কুলে আসা যাওয়া করে বলে জানিয়েছেন শিক্ষকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 5 আগস্টের মধ্যে ঘোষণা করা হবে জুলাই ঘোষণাপত্র। শুক্রবার রাতে ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও এলজিআরডি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতরাত 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাহফুজ আলম জানান, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। 5 আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। আর ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে তা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানান উপদেষ্টা। এদিকে প্রায় একই সময় জুলাই ঘোষণাপত্র আসছে এমনটা উল্লেখ করে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই অভ্যুত্থানের সার্বভৌমত্ব ফিরে পেয়েছে বাংলাদেশ। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের কালচারাল ফেস্টে কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদের মোকাবেলা করতে না পারলে আওয়ামী লীগ
আবার ফিরবে। মুক্তিকামী যুবকের মাথায় লাল সবুজের ব্যান্ডানা, রিকশার পাদানিতে এলিয়ে পড়েছে গোলাম নাফিজ, আর হাসপাতাল পানে ছুটে চলেছেন চালক নূর মোহাম্মদ। এপিসি 14 দুই পুলিশ সদস্য ফেলে দিচ্ছে ইয়ামিনের নিথর দেহ। পাশেই রক্তমাখা এক মরদেহ হাতে দাঁড়িয়ে দুই পুলিশ সদস্য নামানো হচ্ছে ভ্যান থেকে। ভ্যানে স্তূপ করা আরও কয়েকটি মরদেহ। সোহরাওয়ার্দী উদ্যানের কালচারাল ফেস্ট জুলাই জাগরণে এভাবেই তুলে ধরা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানকে। অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ আব্দুল্লাহ তাহিরের মা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ মোকাবিলায় নতুন ভাষা তৈরি করছে সরকার। সেই আগের ওল্ড বান্দাত্তা আমলের গল্প বলাটা কিন্তু নাই, সে নতুনভাবে তার গল্পটা বলতে চায়। সেই গল্প বলাটা আমাদের রপ্ত করতে হবে। এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন, এবং আমি মনে করি এই জায়গায় আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের কালচারাল অ্যাডভাইজারের নেতৃত্বে তারা নতুন কালচারাল ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে। সংস্কৃতি উপদেষ্টা বলেন, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, আবরার ছিলেন পক্ষের। আমাদের ন্যারেটিভটা রিডিফাইন করা, এটা আমরা কি দিয়ে করব? এটা করতে হবে কালচারাল ফ্রন্টে। আমাদের সবার সজাগ হওয়া উচিত যে আমরা এমন একটা বাংলাদেশ বানাতে চাই যেখানে ভিন্ন মত থাকবে, একজনের সঙ্গে আরেকজনের মতের মিল হবে না, তারপরে একসাথে থাকবে, সবাই একই হক ভোগ করবে একই দেশের। এইটা যদি আমরা বানাতে পারি তাহলে আমরা কালচারালি আওয়ামী লীগের ফ্যাসিজমকে পরাজিত করতে পারবো বলে মনে করি। আওয়ামী লীগ সরকারের দুঃশাসন তুলে ধরতেই এই আয়োজন বলছেন আয়োজকেরা। সাইমুম শিল্প গোষ্ঠীর এই আয়োজন চলবে 4 আগস্ট পর্যন্ত। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। 2020-এর অক্টোবরে পিঠের ইনজুরিতে পড়েছিলেন যুব বিশ্বকাপ জয়ী অভিষেক দাস অরণ্য। অবশেষে সবশেষ 5 বছর মাঠের বাইরে এই পেস বোলিং অলরাউন্ডার এবং পেশাদার ক্রিকেটে ফিরছেন অভিষেক। জানা গেছে এনসিএল টি20 দিয়ে আবারও তিনি ক্রিকেটে ফিরবেন। অভিষেকের সংগ্রামের গল্প শুনেছেন সহকর্মী আফনান পিয়াল। অভিষেক দাস অরণ্যের ছলছলে ওই দু চোখে 5-5টা বছর পেশাদার ক্রিকেট থেকে দূরে থাকার গল্প। গল্পটা সংগ্রামের, গল্পটা লড়াইয়ের, গল্পটা অন্ধকার চোরাগলিতে এক টুকরো আলোর সন্ধানের। চোখ নাকি কথা বলে, তাই না? যুব বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন অভিষেক। লিস্টে ডেবিউতেও হয়েছিলেন ম্যাচ সেরা। এরপর করোনা মহামারী, সবশেষে এইচপি ক্যাম্পে ইনজুরি। এইচপিতে যখন আসলাম, ওর পরে প্রথম দিন আমার একটু বোলিংয়ের টাইমে একটু লাগতেছিল, তো আমি এটা ফিজিওকে জানালাম। দেন হচ্ছে সেকেন্ড দিন আমি যখন বোলিং করি, দেন সেকেন্ড দিন 4 ওভার 2 বলের মাথায় আর কি আমি ওই বলটাই হয়তো বা ওই মানে আমার লাস্ট বল ছিল, এরপরে আমি আর করতে পারি না। ফ্র্যাকচার ছিল দুইটা, ডান সাইডে বা সাইডে 2টা ফ্র্যাকচার ছিল, এবং ফ্র্যাকচার 2টা আসলে একটু মানে বাংলাদেশে আমি যেটা শুনছি মেডিকেল থেকে আমাকে বলা হয়েছে যে এটা বাংলাদেশে একদম ফার্স্ট কেস। বিসিবির মেডিকেল বিভাগ, ফিজিও, বিসিবি একাডেমি মাঠ, জিম, এই সব কিছুই সবশেষ 5 বছরে অভিষেকের সংগ্রামের সাক্ষী। এই পেস বোলিং অলরাউন্ডার জানতেন আজ হোক কাল হোক তিনি ঠিকই ফিরবেন। পেইন থাকতেছে তো মনে হচ্ছে যে ছেড়ে দিই। বাট প্রথম দিকে এই জিনিসটা মনে হচ্ছে, বাট পরে এসে এই জিনিসটা কখনো মনে হয়নি। তখন নিজেকে আরও পুশ করছি। এইভাবে মাইন্ডসেট করছিলাম যে আমি এটা শেষ দেব, একদম আমি যেইখানে যাইতে হয়, আমার যতটুকু চেষ্টা করতে হয়, যতদিনই লাগুক আমি এটা শেষ দেব। ফ্যামিলির দিকে তাকায় সবসময় চেষ্টা করছি যে আমি তাদের জন্য হলেও আসলে ব্যাক করব। মাঠের বাইরে থাকলে যা হয় আর কি, মানুষের বাঁকা দৃষ্টি হজম করতে হয়েছে, ঠাট্টা অবহেলারও শিকার হয়েছেন। কতবার নীরবে চোখের জল ফেলেছেন তা শুধু অভিষেকই জানেন। অনেক মানুষ আসলে এটাও চিন্তা করতো যে হয়তো বার হবে না, করতাম আর কি। আপনি মানে এই টাইমটা আসলে কি বলবো, যে এটা আপনাকে হয়তো আমি বলে বোঝাইতে পারবো না যে আমি এমনও পেইনের একটা কান্না, মানে পেইন হইলে যেমন একটা খারাপ লাগা, তার থেকে খারাপ লাগা যে আমি খেলতে পারতেছি না। কারণ দিন শেষে তো আমার এটাই সব থেকে মেইন, মানে আমার তো ভালো লাগা ভালোবাসা এটাই। অনেক সময় গেছে যে আমি একা একা রুম থেকে বেরোই নাই, এরকম সময় গেছে। বন্ধু হারাইছেন? হ্যাঁ
হারাইছি, বাট আমার খুব কম সংখ্যক বন্ধু। শেষ 5 বছর বিসিবি তার চিকিৎসা রিহ্যাব করিয়েছে, বার কয়েক নিজের টাকায়ও ট্রিটমেন্ট করিয়েছেন অভিষেক। সেই সঙ্গে পুরোটা সময়ই অনুপ্রেরণা জুগিয়েছে পরিবার। জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে ফিজিও ক্লিয়ারেন্স দিলে এনসিএল টি20 দিয়ে ফিরবেন এই পেস বোলিং অলরাউন্ডার। ভালো লাগা কাজ করতেছিল, বিশেষ করে আমার ফ্যামিলির মধ্যে এবং আমার আপনজনদের মধ্যে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। অবশেষে স্পট ফিক্সিং এর অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস পাকেতা। দীর্ঘ 2 বছরের তদন্ত শেষে তাকে নির্দোষ প্রমাণ করে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। গণমাধ্যমকে জানান, সৃষ্টিকর্তা নিজের স্ত্রী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ 27 বছর বয়সী এই ওয়েস্ট হ্যাম খেলোয়াড়। এদিকে তার বিরুদ্ধে 4টি ম্যাচে ইচ্ছে করে হলুদ কার্ড দেখানোর অভিযোগ আনা হয়েছিল, যা প্রমাণিত হলে ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাতে হতো পাকেতাকে। বলা হয় ব্রাজিলিয়ান ফুটবলার মানেই যেন বিতর্ক। মাঠে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই খবরের শিরোনামে থাকে সেলেসাওরা। নেইমার, দানি আলভেস সহ এই তালিকায় আছেন লুকাস পাকেতাও। কিন্তু এবার স্বস্তির খবরই পেয়েছেন তিনি। দীর্ঘদিনের দুঃখ ঘুচল এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। অবশেষে মুক্তি পেলেন স্পট ফিক্সিং এর অভিযোগ থেকে। প্রায় 2 বছরের তদন্ত শেষে পাকেতার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। অভিযোগ ছিল 2022 সালের নভেম্বর থেকে 2023 সালের আগস্টের মধ্যে 4টি প্রিমিয়ার লিগ ম্যাচে ইচ্ছে করে হলুদ কার্ড পাওয়ার চেষ্টা করেছেন ওয়েস্ট হ্যামের এই ফুটবলার। 2022 সালের 23 নভেম্বর লেস্টার সিটি, 2023 সালের 12 মার্চ অ্যাস্টন ভিলা, 21 মে লিডস ইউনাইটেড ও 12 আগস্ট বোর্নমাউথের বিপক্ষে ওয়েস্ট হ্যামের ম্যাচ ঘিরে 4টি অভিযোগ গঠন করা হয় পাকেতার বিরুদ্ধে। শুনানির পর 4টি অভিযোগ প্রমাণ করা সম্ভব নয় বলে মনে করে স্বাধীন নিয়ন্ত্রক কমিশন। নির্দোষ হওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন এই মিডফিল্ডার। তদন্ত শুরুর প্রথম দিন থেকে আমি নিজেকে নির্দোষ দাবি করে এসেছি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। তবে এটুকু বলতে চাই, সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ এবং 2 বছর পর হাসি মুখে মাঠে ফিরতে মুখিয়ে আছি। আমার স্ত্রী, ওয়েস্ট হ্যাম, সমর্থক, পরিবার, বন্ধু ও আইনজীবী দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। 2022 সালের রেকর্ড 50 মিলিয়ন পাউন্ডে ওয়েস্ট হ্যামে যোগ দেন পাকেতা। মারাত্মক এই অভিযোগ নিয়েই ব্রাজিল ও ক্লাবের হয়ে খেলে যাচ্ছিলেন এই মিডফিল্ডার। তবে এবার নতুন উদ্যমে নতুন মৌসুম শুরু করবেন লুকাস পাকেতা। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। টটেনহ্যাম হটস্পার ছাড়ছেন সন হিউমিন। গুঞ্জন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যাচ্ছেন এই দক্ষিণ কোরিয়ান তারকা। আসন্ন গ্রীষ্মে ইতি টানছেন ইংলিশ ক্লাবের হয়ে। 2015 সাল থেকে স্পারদের হয়ে খেলছেন সন। গেল 11 বছরে ক্লাবকে জিতিয়েছেন অনেক শিরোপা, আর তাই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল তার জন্য। 33 বছর বয়সী সন টটেনহ্যামের হয়ে 333 ম্যাচ খেলেছেন, গোল করেছেন 127টি। আর অভিষেকের পর গেল মৌসুমে ইপিএল স্পারদের হয়ে দ্বিতীয় সর্বনিম্ন 11 গোল করেন এই ফরওয়ার্ড। তাই হয়তো নতুন ঠিকানা খুঁজে নিতে হচ্ছে স্পার ক্যাপ্টেনের। রাশিয়ার হুমকির জবাবে উপযুক্ত স্থানে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে নিজেই তথ্য জানিয়ে বলেছেন, সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক বক্তব্যের জবাবেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তবে ঠিক কোথায় ডুবোজাহাজ দুটি মোতায়েন করা হবে সেটি স্পষ্ট করেননি। ট্রাম্প বলেন, মেদভেদেভের নির্বোধ ও উস্কানিমূলক বক্তব্য যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না করে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, মার্কিন জনগণের সুরক্ষায় বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছেন। গত কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি কটাক্ষ করছেন ট্রাম্প ও মেদভেদেভ। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। সাবমেরিন মোতায়েন ইস্যুতে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন নৌবাহিনী কিংবা পেন্টাগন। বাধ্য হয়ে এটা করতে হয়েছে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নিয়েছি। সাবেক রুশ প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন। আমরা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে যাচ্ছি। গাজা সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। শুক্রবার ইসরায়েল নিয়ন্ত্রিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্র তিনি পরিদর্শন করেন। তেল আবিবের চলমান অভিযান শুরুর পর এই প্রথম উচ্চপদস্থ কোনো মার্কিন কর্মকর্তা গাজা সফরে গেলেন। ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে কিনা ঘুরে দেখেন তিনি। এছাড়া নতুন করে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার কথাও রয়েছে তার। আর এর আগের দিন ইসরায়েল পৌঁছান উইটকফ। গাজায় চলমান আগ্রাসন, দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে সম্প্রতি বৈশ্বিক চাপ বেড়েছে ইসরায়েলের উপর। এমন পরিস্থিতিতে উইটকফের সফর নিয়ে সন্দিহান গাজার অনেক বাসিন্দা।
মার্কিন শুল্ক ঝড়ে বিশ্ব বাণিজ্য যখন টালমাটাল, তখন দক্ষিণ এশিয়ার দুই চিরশত্রু ভারত পাকিস্তানে বিপরীতমুখী অবস্থান। নরেন্দ্র মোদীকে বারবার ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে ভারতের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আর পাকিস্তানের শুল্ক কমানোর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর ইঙ্গিত নতুন বাণিজ্য চুক্তিতে। এতে সীমান্তের এক পাশে যখন উচ্ছ্বাস আনন্দ, তখন অন্য পাশে ব্যবসায়ীদের মাথায় হাত। নতুন মার্কিন শুল্ক নীতিতে ভারতের ওপর ট্যারিফ বাড়িয়ে করা হয়েছে 25%, আর পাকিস্তানের ক্ষেত্রে তা কমিয়ে আনা হয়েছে 19%। এতে দুদেশের ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিপরীতমুখী প্রতিক্রিয়া। ভারতের কৌশলগত মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। বিশেষ করে পোশাক শিল্প ব্যবসায়ীদের উদ্বেগ উৎকণ্ঠা যেন একটু বেশি। দর কষাকষির মাধ্যমে শুল্ক কমবে, এমন আশা ছিল তাদের। আমরা আশা করেছিলাম শেষমেশ 20% মতো শুল্কারোপ হবে। তাতে বাংলাদেশ আর চীনের মতো বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতায় আমরা বাড়তি সুবিধা পেতাম। সেই সাথে ভিয়েতনামের সমান অবস্থানে যাওয়ার সুযোগ তৈরি হতো। অলংকার ব্যবসায়ীদের উপরও আঘাত এনেছে মার্কিন শুল্ক ঝড়। এরই মধ্যে কমে গেছে বিক্রি, জীবিকা হারানোর শঙ্কায় অনেকে। আমি সোনা রূপার কাজ করি। শ্রমিকদের অবস্থা খুবই সংকটাপন্ন, কাজ নেই বললেই চলে। শিল্পীরা মাসে 15-20 দিন কাজ না করে বসে থাকেন। কমপক্ষে 70% দোকানেই একই অবস্থা। অন্যদিকে মার্কিন শুল্কের খড়গ থেকে কিছুটা রেহাই পেয়েছে পাকিস্তান। সেই সাথে বিনিয়োগ বৃদ্ধির সুখবরও পেয়েছে ইসলামাবাদ। বিশেষ করে দেশটির জ্বালানি, তথ্য প্রযুক্তি ও খনিজ খাতে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে ওয়াশিংটন। পাকিস্তানের অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ এ চুক্তি। এটি কেবল একটি বাণিজ্য চুক্তি নয়, এর ফলে দুদেশের কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগের সুযোগও বাড়বে। এ চুক্তির ফলে আমদানির চেয়ে রপ্তানি বেশি হবে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের জন্য এই বাণিজ্য চুক্তি ও শুল্ক হ্রাস ইতিবাচক। তবে শুল্ক বৃদ্ধির চাপ মোকাবেলায় ভারতকে অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের পরামর্শ বিশ্লেষকদের। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ইসরায়েলের সাথে সকল প্রকার সামরিক সরঞ্জাম আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে স্লোভেনিয়া। এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ তেল আবিবের বিরুদ্ধে কঠোর কোনো সিদ্ধান্ত নিল। যদিও ইসরায়েলের সাথে অস্ত্র বাণিজ্যের ইতিহাস নেই দেশটির, তা সত্ত্বেও গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এভাবেই প্রতিবাদ জানিয়েছে মধ্য ইউরোপের এই ছোট্ট দেশটি। চারিদিকে হত্যা, হাহাকার আর ধ্বংসযজ্ঞ। প্রায় 2 বছর ধরে সীমাহীন বর্বরতার সাক্ষী হচ্ছে গাজাবাসী। আর এই নিধনযজ্ঞে বিভিন্ন দেশ থেকে আমদানি করা অস্ত্রই ব্যবহার করছে ইসরায়েল। বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র রপ্তানিকারী দেশ হওয়া সত্ত্বেও অন্যান্য দেশ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কেনে ইসরায়েল। বিশেষ করে যুদ্ধবিমান, স্বয়ংক্রিয় বোমা আর মিসাইল সহ বেশ কিছু সামরিক সরঞ্জামের ক্ষেত্রে পশ্চিমা মিত্রদের উপর অনেকাংশেই নির্ভরশীল তেল আবিব। এ তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতি বছর ইসরায়েলকে কমপক্ষে $3.8 বিলিয়ন সামরিক সহায়তা প্রদান করে ওয়াশিংটন। এরপরই রয়েছে জার্মানি, যুক্তরাজ্য ও ইতালির মতো ইউরোপের দেশগুলো। তবে ইসরায়েলে সামরিক অস্ত্র রপ্তানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মধ্য ইউরোপের ছোট্ট দেশ স্লোভানিয়া। সম্প্রতি ইসরায়েলের সাথে সকল প্রকার সামরিক অস্ত্র বেচাকেনায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। দেশটির সীমানা ব্যবহার করে তেল আবিবকে অস্ত্র সহায়তাও দিতে পারবে না অন্য কোনো দেশ। ইসরায়েলে অস্ত্র বাণিজ্যের ইতিহাস নেই স্লোভানিয়ার। তবুও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে প্রথম কোনো দেশ হিসেবে এমন সাহসী কোনো পদক্ষেপ নিয়েছে স্লোভানিয়া। গাজায় নির্বিচার গণহত্যার প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নেয়ার কথা নিশ্চিত করেছেন স্লোভানিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গলব। ইউরোপের অন্যান্য দেশগুলোকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধের বার্তা দিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। প্রাতিষ্ঠানিকভাবে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ রাখা হয়েছে। পানি, খাদ্য আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে গাজা উপত্যকার মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারাচ্ছে। তবুও অভ্যন্তরীণ মতভেদ আর সমন্বয়ের অভাবে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। গেল বছর যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামের মতো কিছু দেশ সীমিত পরিসরে ইসরায়েলের সাথে অস্ত্র বেচাকেনা বন্ধ ঘোষণা করলেও দেয়নি সম্পূর্ণ নিষেধাজ্ঞা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।